সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আমি স্বপন চন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক বিজ্ঞান, আজমিরগঞ্জ হবিগঞ্জ তোমাদের সামনে আজ আমি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। আচ্ছা, তোমরা বলো তো, আমাদের পৃথিবী কোথায়, বা সূর্য কোথায়, বা চাঁদ কোথায়? হ্যাঁ, তোমরা অবশ্যই বলবা এগুলো তো স্যার শূন্যস্থানে ভাসছে। এখন যদি আমি প্রশ্ন করি, এই এত বিশাল আকারের, এত বিশাল ভরের পৃথিবী বা সূর্য বা চাঁদ বা আরও নক্ষত্র, এরা কিভাবে এই শূন্যস্থানের মধ্যে ভাসে? স্যার এটা তো বলতে পারবো। শূন্যস্থানের মধ্যে ভাষার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আমরা একটু খেয়াল করি, এই মার্কার পেনকে কি আমরা শূন্যস্থানে ভাসাতে পারবো? স্যার এটা শূন্যস্থানে ভাসবে যদি আশেপাশে থেকে কেউ এটাকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী, চাঁদ, সূর্য বা অন্যান্য নক্ষত্র এই মহাশূন্যের মধ্যে সবাইকে কী করছে? আকর্ষণ করছে। আর এই আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষণ। তাহলে আজ আমি তোমাদের সামনে পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করব। পৃথিবী ও মহাকর্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে মহাকর্ষকে আমি কিন্তু বলে রেখেছি, আবার একটু বলি। মহাকর্ষ হচ্ছে এমন একটা আকর্ষণ বল, যে আকর্ষণ বলের কারণে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এখন তোমরা বলতে পারো, তাহলে স্যার অভিকর্ষটা কি? অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ বল। তবে তুমি একটু খেয়াল করো, এখন যদি এই মার্কার পেন এবং এই মার্কার পেন, এই দুটা মার্কার পেনের মধ্যে আমরা যদি আকর্ষণ চিন্তা করি, তাহলে সেটাকে তোমরা কি বলবে? মহাকর্ষ বল। কেন স্যার? কারণ এই মার্কার পেনগুলো মহাবিশ্বের মধ্যেই আছে। তাহলে এই দুটা মার্কার পেনের মধ্যে যে আকর্ষণ, এটাকেও আমরা কি বলতে পারি? মহাকর্ষ। তবে এই মার্কার পেন এবং নিচের দিকে পড়ে যাওয়ার পিছনে যে আকর্ষণ, মানে পৃথিবী এবং মার্কার প্যানের মধ্যে যে আকর্ষণ বর্তমানে আমরা দেখলাম, সেটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ। স্যার অভিকর্ষটা আমরা যদি আরেকটু বুঝতে চাই, অভিকর্ষটা হচ্ছে এমন এক বিশেষ ধরনের মহাকর্ষ বল, যেই বলের কারণে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো কিছুর আকর্ষণ করে। তাহলে মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ করে, আর অভিকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি হতে হবে পৃথিবী, আর একটি হতে হবে মহাবিশ্বের অন্য যে কোনো বস্তু। অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হচ্ছে মহাকর্ষের এক বিশেষ রূপ। তবে এটাকে অভিকর্ষ আমরা তখনই বলতে পারবো যখন দুইটি বস্তুর মধ্যে পৃথিবী থাকে একটি। তাহলে অভিকর্ষকে আমরা চিনতে পারলাম। এখন তোমরা আসো মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা। মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করতে গেলে স্যার এই সূত্র কোনো না কোনো বিজ্ঞানী তো অবশ্যই প্রদান করেছে। হ্যাঁ, এই সূত্র কেউ অবশ্যই দিয়েছে। তোমরা অবশ্যই বিজ্ঞানী আইজ্যাক নিউটনের নাম শুনে থাকবে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন কথিত আছে, এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ করে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন হঠাৎ একদিন গাছের নিচে, কি গাছের নিচে বসেছিল? আপেল গাছের নিচে। আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে উপর থেকে একটা আপেল তার সামনে এসে পড়লো। সে চিন্তা করলো আপেলটি কেন নিচে পড়লো, এটি কেন ডান দিক বাম দিক বা উপর চলে গেল না, কেন এটা গাছ থেকে নিচের দিকে পড়লো? এইসব চিন্তা করতে করতে সে একটা সিদ্ধান্ত উপনীত হলো, এবং তার এই চিন্তা ভাবনা থেকে পরবর্তীতে সে মহাকর্ষ সূত্র প্রদান করেছিল। তার সূত্র মতে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করি। ধরে নাও দুটি বস্তু, এখানে একটি বস্তু, এখানে একটি বস্তু। আমি একটু মহাকর্ষ সূত্র নিয়ে কথা বলতে গেলে আমি বস্তুর ভিতর বস্তুকণা নিয়ে কল্পনা করি। ধরে নিলাম এটা একটা বস্তুকণা এ, এটা একটা বস্তুকণা বি। এইটা মহাবিশ্ব অবস্থিত, এটা মহাবিশ্ব অবস্থিত। এই দুটি বস্তুকণার মধ্যে অবশ্যই কি থাকবে? আকর্ষণ বল থাকবে।
এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মহাকর্ষ সূত্র অনুসারে কি জানতে পারলাম? এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। আমি যদি এক বস্তু কণা এটার ভর যদি আমি ধরে নিই m1 এবং এটার ভর যদি ধরে নিই m2, তাহলে দুটো বস্তু কণার ভরের গুণফল হবে m1 m2। বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক কি? এই আকর্ষণ বল। অর্থাৎ সূত্র অনুসারে কি পেলাম? F সমানুপাতিক m1 m2। আবার কি বলা হয়েছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বকে যদি আমরা d দ্বারা প্রকাশ করি তাহলে দূরত্বের বর্গ হবে d স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক বলতে গেলে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে দুটি বস্তু কণা ভরের গুণফল যে অনুপাতে বাড়বে আকর্ষণ বল ঠিক সেই অনুপাতে বাড়বে। ভর যদি দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বলও দ্বিগুণ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা যদি দূরত্বের সাথে চিন্তা করি, ব্যস্তানুপাতিক মানে উল্টোভাবে কাজ করবে। তাহলে আমরা যদি দূরত্বকে দ্বিগুণ বৃদ্ধি করি, তাহলে আকর্ষণ বল কিভাবে কাজ করবে একটু চিন্তা করো। 2 এর বর্গ করলে কত হয়? 4। যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে 1/4। তার মানে কোনো বস্তু দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব যদি আমরা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করি তাহলে তার আকর্ষণ বল 1/4 বৃদ্ধি পাবে। এইভাবে আমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে ধারণা পেলাম। আমি আবার একটু বলি, মহাকর্ষ সূত্রটা হচ্ছে দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ, এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হবে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এবং এই বল কিভাবে কাজ করবে? এই দুটি বস্তু কণা সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মহাকর্ষ সূত্রটা দিয়ে একটু খেয়াল করো। মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি পেয়েছিলাম? F সমানুপাতিক। শিক্ষার্থীরা, মহাকর্ষ সূত্র অনুসারে তোমরা কি পেয়েছিলে? F সমানুপাতিক m1 m2/d²। এটাকে যদি আমরা সমানুপাতিকের জায়গায় যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে একটা ধ্রুবক আসবে। ধ্রুবকটি হচ্ছে g ইনটু m1 m2/d²। একটু খেয়াল করো, সমানুপাতিকের জায়গায় সমান চিহ্ন দেওয়ার কারণে যে ধ্রুবকটি আছে যার মান হচ্ছে কি নির্দিষ্ট, এই দিকে আমরা কি বলে? মহাকর্ষ ধ্রুবক, বা এটাকে আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি। সার্বজনীন ধ্রুবক, কারণ এটার মানটা কি নির্দিষ্ট। এর মান হচ্ছে 6.673 ইনটু 10⁻11 n²kg⁻²। এখন তোমরা বলতে পারো স্যার মহাকর্ষীয় ধ্রুবক এই জিনিসটা কিভাবে আসলো? আমরা তাহলে মহাকর্ষীয় ধ্রুবক যদি বুঝতে চাই এই সূত্রের সাহায্যে তোমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারো। একটু খেয়াল করো, আমি যদি F = g m1 m2/d² লিখি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে g m1 m2 = কি f_d²। আমি সমীকরণের নিয়ম অনুসারে এটাকে আড়াআড়ি গুণ করেছি। তাহলে আমরা g m1 m2 কি পেলাম? f_d²। তাহলে g কি হচ্ছে? g হচ্ছে f_d²/m1 m2। একটু খেয়াল করো, মহাকর্ষ ধ্রুবকের তাহলে সূত্র আমরা যদি বের করি তাহলে এটার সূত্রটা হচ্ছে এরকম, g f_d²/m1 g f হবে যখন আমরা কোনো বস্তু মধ্যবর্তী দূরত্ব d এর মান 1 মিটার হয় এবং দুটি বস্তু প্রত্যেকটির ভর 1 কেজি হয়, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে তোমার g f। কেন? কারণ এটা 1 হচ্ছে, এটাও তোমার কি হচ্ছে
কম হচ্ছে, তাহলে সেই শর্তে জি ইকুয়াল টু এফ হচ্ছে। তাহলে জি ইকুয়াল টু এফ কোন শর্তে হচ্ছে? যখন তুমি দুটি বস্তু কণাকে 1 মিটার দূরত্বে রাখবে এবং দুটি বস্তু কণার ভর 1 কেজি হচ্ছে। তার মানে 1 কেজি ভরের দুটি বস্তু কণার পরস্পরকে যদি আমরা 1 মিটার দূরত্বে রাখি, তখন এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা কার সমান হচ্ছে? জি এর সমান হচ্ছে। তাহলে 1 কেজি ভরের দুটি বস্তু কণা 1 মিটার দূরত্বে রাখলে তার আকর্ষণ বলকে আমরা কি বলতে পারি? জি। এবং আমরা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে 1 কেজি ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে সেটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন। যদিও এই বলটি তোমাদের কাছে খুব কম মনে হচ্ছে, কিন্তু এই বলটি কিন্তু ভরের সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ। ভর যদি অনেক বেশি হয় তাহলে বলটিও বৃদ্ধি পায়, যার কারণে আমরা পৃথিবী বা এই ধরনের নক্ষত্র বা গ্রহ উপগ্রহগুলোর ক্ষেত্রে শূন্য স্থানে এই আকর্ষণজনিত বলের কারণে এই বস্তুগুলোকে আমরা ভাসাতে পারছি। আমার মনে হয় তোমরা মহাকর্ষীয় ধ্রুবক জি কিভাবে হয়েছে এবং জি এর মান সম্পর্কে তোমরা ধারণা পেলে। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে অভিকর্ষণ ত্বরণ সম্পর্কে যেতে চাচ্ছি। অভিকর্ষণ ত্বরণটা কি তোমরা যদি একটু বুঝতে চাও তাহলে আমি একটু তোমাদেরকে, মনে করো আমি একটি বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি। বিল্ডিং এর উপর দাঁড়িয়ে থেকে আমি একটি বল এই বলকে উপর থেকে নিচের দিকে ছেড়ে যাচ্ছে। ভূমিতে পড়ার মুহূর্তে বলটি কিন্তু প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি করে। ধরে নিলাম বলটি যখন আমি ছাড়ি তখন বলটির আদি বেগ ছিল কি? 0। 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ অবশ্যই বৃদ্ধি পেয়ে নতুন একটি বেগ হবে। 2 সেকেন্ড পরে তার বেগ বৃদ্ধি পেয়ে আরেকটি বেগ হবে। 3 সেকেন্ড পর তার বেগ বৃদ্ধি পেয়ে আরেকটি বেগ হবে। তাহলে অভিকর্ষণ ত্বরণ জানার আগে আমরা যদি শুধু ত্বরণ সম্পর্কে জানতে চাই তাহলে শুধু ত্বরণ সম্পর্কে আমরা কি বলেছিলাম? শুধু ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলে তাহলে এই ক্ষেত্রে একটু চিন্তা করো। এই ক্ষেত্রে বস্তুটি আদি বেগ 0 ছিল, প্রথম সেকেন্ডে এটির বেগ আমি ধরে নিলাম বৃদ্ধি পেয়ে হলো 9.8 m/2। প্রথম সেকেন্ড পরে তাহলে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পরে তার বেগ বৃদ্ধি পেল। দ্বিতীয় সেকেন্ডে একটু খেয়াল করো, দ্বিতীয় সেকেন্ডে আমি ধরে নিলাম এটির বেগ হচ্ছে 19.6 m/2। একটু খেয়াল করো, প্রথম সেকেন্ডেও এটির বেগ বৃদ্ধি পেয়েছে 9.8, দ্বিতীয় সেকেন্ডে 9.8 থেকে 19.6। এই ক্ষেত্রেও কিন্তু তার বেগটি কত বৃদ্ধি পেয়েছে? 9.8। 0 থেকে 9.8 বেগ বৃদ্ধি পেয়েছে। 9.8 থেকে 19.6 তোমরা ডিপ করে দেখো যে 9.8 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছে এবং বেগ বৃদ্ধির হারটা নির্দিষ্ট। বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ত্বরণ। তবে অভিকর্ষজ ত্বরণ কোন শর্তে বলতে পারি? অভিকর্ষজ ত্বরণ তখনই বলতে পারবো যখন কোনো বস্তুর উপর অভিকর্ষ বল কাজ করে। একটু খেয়াল করো, যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে নিচের দিকে ছেড়ে দিই তখন তার মধ্যে কোন বল কাজ করে? তার মধ্যে অভিকর্ষ বল কাজ করে। আর অভিকর্ষ বল কিভাবে কাজ করে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। অভিকর্ষ বল পৃথিবীর আকর্ষণজনিত কারণে পৃথিবী তার সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে। আর এই পৃথিবীর আকর্ষণজনিত কারণে যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন যদি বস্তুর বেগ বৃদ্ধি পায় তখন এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলতে পারি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে সহজভাবে বলতে গেলে অভিকর্ষ বলের প্রভাবে যখন পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? অভিকর্ষজ ত্বরণ। এবং এই ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রে তার বেগ বৃদ্ধির হারটা কি? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা তার ত্বরণ কত করতে পারি?
9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আসো তোমরা অভিকর্ষজ ত্বরণের মান কিসের উপর নির্ভরশীল? অভিকর্ষজ ত্বরণ কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা। এখন তোমরা আসো অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিভাবে কাজ করে। আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু ধ্রুবক না, এটাও কিন্তু পরিবর্তনশীল। অভিকর্ষজ ত্বরণ জি এর মান তোমার পৃথিবীর আগ্নেয় গতির কারণে পরিবর্তিত হতে পারে বা ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থানজনিত কারণে পরিবর্তন হতে পারে। এখন আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান কেন বিভিন্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে জানতে পেরেছিলাম যে F = g × m1 m2/d²। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি যে F = ma। আমরা এখানে ma না লিখে mg কথাটি নামকরণ করিয়েছি, কারণ a হচ্ছে ত্বরণ আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যেহেতু আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কাজে আমার এর পরিবর্তে আমরা g ব্যবহার করলাম। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে F = g × m1 m2/d², এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম। F = mg, এটাকে দিলাম 2 নং সমীকরণ। যেহেতু এটাও F হচ্ছে g × m1 m2/d² এবং এখানে F হচ্ছে mg/mg। কাজে এই দুটো সূত্র অনুসারে আমরা বলতে পারি যে g × m1 m2/d² এবং mg কি সমান। যদি সমান হয় একটু খেয়াল করো, তাহলে আমরা কি লিখতে পারি? mg = g × m1 m2/d²। তোমরা যদি সমীকরণ ব্যবহার করো তাহলে এর ক্ষেত্রে আমরা একটু এখানে m1 আমরা বলেছিলাম প্রথম বস্তুর ভর এবং m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। যেহেতু আমি এখানে অভিকর্ষজ ত্বরণের কথা ব্যবহার করেছিলাম, অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে প্রথম বস্তুটি অবশ্যই যে কোনো একটি বস্তু হতে পারে আর দ্বিতীয় বস্তুটি অবশ্যই পৃথিবী হবে। তাহলে এই দুটি বস্তুর মধ্যে আমি যদি m1 কে পৃথিবীর ভর কল্পনা করি, তো পৃথিবীর ভরকে আমরা এখানে m1 না লিখে যদি ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি তাহলে কেমন হয়? m2 কে যদি আমরা স্মল m দিয়ে প্রকাশ করি তাহলে কি রকম হয়? তাহলে সূত্রটি হচ্ছে এরকম, g mm/d²। একটু খেয়াল করো, পৃথিবী যেহেতু বৃত্তাকার হিসাবে কল্পনা করতে পারি এবং পৃথিবীতে অবস্থানকারী যে কোনো বস্তু যেহেতু ভূপৃষ্ঠে অবস্থান করে, তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা d² না লিখে কি r² লিখতে পারি। তাহলে mg = কি হয়? mg হয় g mm/r²। সূত্রটিকে তোমরা এখন সমীকরণের সাহায্যে কিভাবে লিখতে পারো? m m কাটা দিলে হয় g = gm/r²। একটু খেয়াল করো, এক্ষেত্রে g = আমরা কি পেলাম? gm/r²। অর্থাৎ g হচ্ছে এখানে কি? g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ সমান আমরা কি পেলাম? gm/r²। ক্যাপিটাল G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর এবং ক্যাপিটাল R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে G = আমরা পেলাম G = gm/r²। একটু খেয়াল করো, যেহেতু পৃথিবীর ভর নির্দিষ্ট এবং মহাকর্ষীয় ধ্রুবক জিও নির্দিষ্ট, কাজে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এটাকে কার সাথে সম্পর্কযুক্ত করতে পারি? অবশ্যই আমরা r এর সাথে সম্পর্কযুক্ত করতে পারি। তাহলে g কি হচ্ছে? g হচ্ছে r² এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি পৃথিবীর ব্যাসার্ধ বাড়ে তাহলে আমরা কি বলতে পারি? যা অভিকর্ষজ ত্বরণ কমবে। আবার যদি পৃথিবীর ব্যাসার্ধ কমে তাহলে অভিকর্ষজ ত্বরণ বাড়বে। আমরা এটাকে একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, ধরে নিলাম এটা একটা পৃথিবী
এবং পৃথিবীতে অবস্থানকারী আমি একটি গাছের কথা চিন্তা ভাবনা করলাম। এখন আমরা যদি পৃথিবীকে গোলাকার ধরি তাহলে পৃথিবীটা হচ্ছে এই ধরনের গোলাকার বৃত্তের সাথে তুলনা করতে পারি, কিন্তু আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে কি চাপা, তাহলে এই অংশটিকে যদি আমরা চাপা হিসেবে কল্পনা করি তাহলে এরকম হবে। এটাকে যদি আমরা দক্ষিণ মেরুতে যদি চাপা হিসেবে কল্পনা করি তাহলে এরকম হবে। একটু খেয়াল করো, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, যেটা ব্যাসার্ধ আর এর থেকে কি হবে, কিছুটা কম হবে। যদি বৃত্তের সাথে তুলনা করতাম তাহলে তার ব্যাসার্ধটা সম্পূর্ণ হতো এই পর্যন্ত, কিন্তু যেহেতু এইদিকে একটু চাপা তাহলে তার ব্যাসার্ধটা কি হয়েছে, এক্ষেত্রে কিছুটা কমে গেছে। এইদিকেও ঠিক একই রকম, দেখো এইদিকেও এখান থেকে তার ব্যাসার্ধ পার হয়েছে এই পর্যন্ত, কিন্তু সম্পূর্ণটা যদি নিতাম তাহলে কোন পর্যন্ত হতো, এই পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রেও তার ব্যাসার্ধ কি কমে গেছে। আবার এইদিকে একটু খেয়াল করো, আমরা যদি বিষুব রেখা বরাবর এই পর্যন্ত যাই তাহলে তার ব্যাসার্ধটা কি হয়, সবচাইতে বেশি। তাহলে আমরা কি পেলাম, এইদিকে তার আর এর মান কি কম, এদিকে তার আর এর মান কি কম, কিন্তু বিষুব রেখা পর্যন্ত তার আর এর মান কি বেশি। এখন যদি আমি উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে তার অভিকর্ষণ ত্বরণ জি এর মান নির্ণয় করতে চাই, জি ইকুয়াল টু gm/r² লিখি। একটু খেয়াল করি আমরা, তাহলে তার আর এর মান যদি কম হয় তাহলে তার অভিকর্ষণ ত্বরণ জি এর মান কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এবং আমরা জানি যে মেরু অঞ্চলে জি এর মান বেশি, এবং মেরু অঞ্চলে জি এর মান কত, 9.83 ms/2। কিন্তু আমরা যদি বিষুব রেখা বরাবর আসি তাহলে আর এর মান কি হয়ে যায়, বেশি হয়ে যায়। তখন সেক্ষেত্রে জি এর মান gm/r² আর এর মান বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে জি এর মান কত হয়, 9.78 ms/2। তাহলে আমরা অভিকর্ষণ ত্বরণকে ধ্রুবক বলতে পারি না, এটা স্থান নিরপেক্ষ নয়, যদিও এটা বস্তু নিরপেক্ষ, তারপরেও স্থান নিরপেক্ষ নয়। বিভিন্ন স্থানে যে এর মান কি হচ্ছে, বিভিন্ন হচ্ছে। যেমন মেরু অঞ্চলে হচ্ছে 9.83 ms/2 এবং বিষুব অঞ্চলে হচ্ছে তোমার 9.78 ms/2। তারপরেও আমরা গাণিতিক হিসাব নিকাশের জন্য জি এর মান 9.8 ms/2 ধরে গণনা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ে মহাকর্ষ নিয়ে আলোচনা করেছি, অভিকর্ষ নিয়ে আলোচনা করেছি, মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করেছি, মহাকর্ষের ধ্রুবক কাকে বলে এবং মহাকর্ষের ধ্রুবকের মান কত সেটা নিয়ে আলোচনা করেছি। অভিকর্ষজ ত্বরণ কি, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত, অভিকর্ষজ ত্বরণের জি এর মান কিসের উপর নির্ভরশীল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। আগামী ক্লাসে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমরা এই পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে ভবিষ্যতে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।